প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শিখব ন্যারেশন, প্যাসেজ ন্যারেশনের বিস্তারিত। Dear learners, listen to me. Today I am going to start to discuss the rules of passage narration, and today I will clear how to change narrative style, direct to indirect. প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মনে রাখতে হবে যে প্যাসেজ ন্যারেশন সিম্পল ন্যারেশনের মতোই, কিন্তু এটা একসাথে কম্বাইন্ড সেন্টেন্স থাকে, অর্থাৎ অনেকগুলো সেন্টেন্স একসাথে একটা ডায়লগ আকারে থাকে, বা একজন বা দুইজনের কথোপকথন থাকে বলে এটাকে আমরা একটু দেখে ভয় পাই। আমাদের একটাই সমস্যা যে আমরা কোনো কিছু দেখলে আসলে আগে ভয় পেয়ে যাই। আসলে ভয় পাওয়ার কিছু নেই। এর যে সিম্পল ন্যারেশনের যে নিয়মগুলো আছে সেগুলো শিখে আসার পরে আমরা প্যাসেজ ন্যারেশনে ঢুকলে আমরা খুব সহজে এই প্যাসেজ ন্যারেশনটা করতে পারি। এর জন্য আমাদের প্যাসেজ ন্যারেশনের জন্য কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমাদের একটু জানা থাকা দরকার। আমি সেই রুলসগুলো প্রথমেই একটু বলে নেব তোমাদেরকে। লক্ষ্য করো, প্যাসেজ ন্যারেশনটা লক্ষ্য করো, এই যে এটি একটি প্যাসেজ ন্যারেশন, এখানে সাবজেক্ট আছে, অবজেক্ট আছে। কখনো দেখা যায় যে এই প্রথম সেন্টেন্স দিয়ে শুরু হয়, প্রথমে সাবজেক্ট দেয় না। তো সেই ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট অর্থাৎ বক্তা এবং শ্রোতা এই প্যাসেজের যেখানেই থাকুক না কেন, যখন ইনডাইরেক্ট করা হবে তখন সেটাকে শুরুতে নিয়ে আসতে হবে এবং শুরুতে নিয়ে এসে সাজিয়ে লিখতে হবে। এবং প্রথম সেন্টেন্স যেটা থাকবে, প্যাসেজের প্রথমে যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্স অনুসারে রিপোর্টিং ভার্বটা বসাতে হবে। অর্থাৎ এই যে এখানে আছে, মাই ফ্রেন্ড সেড টু মি, হোয়াই আর ইউ সিটিং অ্যালোন টু ইউর রুম অ্যাট দিস মোমেন্ট। এখানে দেখো এই হোয়াই আর ইউ সিটিং, এই যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে আছে, তাহলে আমাদেরকে যখন এটাকে ইনডাইরেক্ট করব তখন আমাদেরকে লিখতে হবে মাই ফ্রেন্ড আস্কড মি, দিয়ে এবার আমরা কাজটা করব। তাহলে আমাদের কাজ হচ্ছে বক্তা এবং শ্রোতা প্যাসেজের যে প্রান্তেই থাকুক না কেন, ইনডাইরেক্ট করার সময় এটাকে শুরুতে নিয়ে আসতে হবে। শুরুতে নিয়ে আসার পর আমরা রিপোর্টিং ভার্বের কাজটা করব। রিপোর্টিং ভার্বটা কি হবে? এই প্যাসেজে প্রথম সেন্টেন্স যেটি আছে সেটি যে সেন্টেন্সে আছে সেই সেন্টেন্সের রুল অনুসারে আমরা রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করব। অর্থাৎ সেই টুর পরিবর্তে আমরা যে ওয়ার্ডটা বসাবো সেই ওয়ার্ডটা সেখানে বসিয়ে দেবো। এরপরে আমাদের কাজ হচ্ছে যে এইবার বক্তার বক্তব্য এবং শ্রোতার উত্তর, এই জিনিসটা বক্তা যখন পরপর দুটি বাক্য বলবে, একই বক্তা পরপর বলেই চলেছে, যখন পরপর দুটি বলবে সেটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে প্রথমটা বলার পরে যখন আরেকটা যুক্ত করবে তখন অ্যান্ড অ্যাডেড দ্যাট, অলসো সেড দ্যাট, এরকম ব্যবহার করতে হবে। আর যখন তৃতীয় বাক্য বলবে তখন ফার্দার অ্যাডেড দ্যাট বা এগেইন সেড দ্যাট, এটা ইউজ করতে হবে। এটা অ্যাসার্টিভের জন্য। এবার আমরা লক্ষ্য করি, যদি একই বক্তার পরপর প্রশ্ন করা হয়, একই বক্তা যদি পরপর একাধিক প্রশ্ন করে, অর্থাৎ একটা সেন্টেন্সে প্রশ্ন করলো, করে আবার আরেকটা প্রশ্ন করলো, তারপরে আরেকটা প্রশ্ন করলো, এরকম যদি বলতেই থাকে সেগুলো তো আমাদেরকে যুক্ত করতে করতে যেতে হবে, অর্থাৎ অ্যাড করতে করতে যেতে হবে। যখন একটা প্রশ্নের পরে আরেকটা প্রশ্ন অ্যাড করা হবে তখন তাকে বলতে হবে যে প্রথমটা আস্কড দ্যাট, আস্কড লিখতে হবে, প্রথমটা আস্কড ইফ, তারপরে আস্কড ইফ বা যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে সেই ডাব্লিউএস ওয়ার্ড সেটা সিম্পল নিয়মে, সিম্পলের যে নিয়মটা আছে সেই নিয়মে যা হয় সেটা আমরা বলবো। এরপরে আমরা দ্বিতীয় যখন প্রশ্ন হবে তখন অ্যান্ড আস্কড বা এগেইন আস্কড ব্যবহার করব। আর তারপরেও যদি প্রশ্ন ফার্দার আস্কড, অলসো আস্কড ব্যবহার করব। এটা গেল আমাদের একই বক্তার পরপর একাধিক বর্ণনা যদি হয়, অ্যাসার্টিভ যদি হয় তাহলে একটা নিয়ম গেল, আর যদি প্রশ্ন হয় তাহলে সেটার আরেকটা নিয়ম গেল। এইবার আমাদের প্রশ্ন হচ্ছে উত্তরদাতারও এরকম আছে। উত্তরদাতা অবশ্যই উত্তর করবে রিপ্লাইড দ্যাট, ইন রিপ্লে দ্যাট, এইভাবে উত্তর করবে। চলে গেলাম আমরা এইটার থেকে। তাহলে আমাদের একই বক্তার একাধিক বর্ণনা যদি হয় সেটার কি সুরাহা হলো, একই বক্তা যদি একাধিক প্রশ্ন হয় সেটার কি হবে সেটারও ব্যবস্থা করা হলো। এইবার আমরা চলে আসি, এরপরেও কিছু কিছু জিনিস আমাদের সিম্পল নিয়মের বাইরে আসে,
যেমন এগুলো ব্যবহার করা হয়। যেমন স্যার শব্দটা যদি থাকে তাহলে এই স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি ব্যবহার করা যাবে। কি ব্যবহার করা যাবে? রেসপেক্টফুলি সেইড দ্যাট। ঠিক আছে? আচ্ছা, এইবার যখন আমরা দেখব যে এই একটা বক্তা তার বক্তব্যে ইয়েস বলেছে, ইয়েস যখন বলবে তখন এর একটা আছে যে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। যখন নো বলবে তখন লিখতে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তাহলে এই যে প্যাসেজের সিম্পল কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আমাদেরকে জানতে হবে। এবং দেখা যাচ্ছে যে একটা বক্তা তার বক্তব্যে বা থ্যাংক ইউ বলেছে, যখন থ্যাংক ইউ বলবে তখন থ্যাঙ্কড প্লাস অবজেক্ট দিয়ে দিতে হবে। যখন থ্যাংক ইউ বলবে তখন কি বলবে? থ্যাঙ্ক প্লাস অবজেক্ট। আচ্ছা, এই খুঁটিনাটি কিছু জিনিস আছে যে বিশেষ বড় কথা হচ্ছে এখানে এই সেন্টেন্সগুলো যুক্ত করতে করতে যাওয়া এবং কিছু কিছু শব্দ আছে সেই শব্দের উপযুক্ত পরিবর্তন করে সেখান থেকে বেরিয়ে যাওয়া। এই জিনিসগুলো জানলে আমার মনে হয় একটা অ্যাক্টিভ ডাইরেক্ট স্পিচকে প্যাসেজে ইনডাইরেক্ট করা কোনো বিষয় না। আর আদার্স যে নিয়মগুলো আছে সেগুলো প্রায় ওই সিম্পলের নিয়মের মতো সবই অ্যাপ্লাই হবে। আর পার্সন পরিবর্তনের যে নিয়মগুলো আছে সেগুলোও সবই অ্যাপ্লাই হবে এবং পার্সন যেখানে যেটা পরিবর্তন করার দরকার সেটা সেখানে পরিবর্তন করতে হবে। আমরা এখন চলে যাব আমাদের প্র্যাকটিক্যাল যে নিয়মগুলো বললাম সেগুলোর অ্যাপ্লাইতে চলে যাব। এখন আমরা লক্ষ্য করি এখানে হি said to his servant, these mangoes don't taste sweet. এখানে হি সাবজেক্ট, হিজ সার্ভেন্ট অবজেক্ট। দে আর সর মানে আমগুলো টক। হাউ ক্যান আই ইট দেম? টেক দিজ সর ম্যাঙ্গোজ অ্যান্ড ব্রিং সাম সুইট ওয়ান্স ফ্রম দ্য অর্চার্ড। এই যে একটা প্যাসেজ ন্যারেশনটি, এই প্যাসেজ ন্যারেশনটিতে কী হয়েছে? এই প্যাসেজ ন্যারেশনটিতে কি হয়েছে? এখানে বক্তা একাই সব বলে চলে গেছে, কোনো উত্তর নাই। এখন এই প্যাসেজটা করতে হবে। তাহলে আমরা লক্ষ্য করি হি আর হিজ সার্ভেন্ট, এই দুইজন হচ্ছে বক্তা এবং শ্রোতা। এইখানে বক্তা কখনো অ্যাসার্টিভ সেন্টেন্স বলেছে পরপর, যেমন যে দিজ ম্যাঙ্গোজ ডোন্ট টেস্ট সুইট, দে আর সর, তাহলে দুইটা সেন্টেন্স হইল এখানে। আবার প্রশ্নও করেছে, আবার অর্ডার করেছে। তাহলে এইখানে দেখা যাচ্ছে যে বক্তা একাধিক উক্তি করেছে। তখন এইগুলো আমরা কিভাবে জুড়তে যাব এটা খেয়াল করতে হবে। এখন লক্ষ্য করো, হি told his servant that those mangoes didn't taste sweet. হয়ে গেল। এবার এটার সাথে আবার অ্যাড করতে হবে and added that অথবা and he added that they are sore, হয়ে যাবে they were sore। এখানে আছে they আর সর, হয়ে যাবে দে ওয়ার সর। অ্যান্ড আস্কড হাউ হি কুড ইট দেম। কী হবে? হাউ ডাব্লিউএস ওয়ার্ড এটা থাকবে, হাউ হি হয়ে যাবে, সাবজেক্টে নির্দেশ করবে, হি কুড ইট দেম। অ্যান্ড অর্ডার্ড হিম টু টেক দোজ সর ম্যাঙ্গোজ। এটা ইম্পারেটিভ সেন্টেন্স। টেক দিজ ম্যাঙ্গোজ, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে হি অর্ডার্ড হিম টু টেক দোজ সর ম্যাঙ্গোজ অ্যান্ড ব্রট সাম সুইট ওয়ান্স ফ্রম দ্য অর্চার্ড। এখানে ব্রিং আছে, ব্রট হবে। তাহলে দেখা গেল যে আমাদের প্যাসেজ ন্যারেশনটা উত্তরটা হয়ে গেল। তাহলে কি এখানে তেমন কিছুই না, কিন্তু একটা করে কাজ করতে যেতে হবে। এইবার আমরা অ্যানাদার এক্সাম্পল লক্ষ্য করি। অন্য একটি উদাহরণে আমরা এই উদাহরণটা দেখি যে এখানে যেমন বক্তা এবং শ্রোতা শুরুতেই ছিল, আমাদের কষ্ট করতে হয়নি। কিন্তু এইটাতে কি ঘটেছে দেখা যাক। এখানে রতন
কমা হ্যাভ ইউ ডান ইয়োর ইংলিশ টুডে, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আস্কড দি টিচার, তাহলে আমি বলেছিলাম যে সাবজেক্ট এবং অবজেক্ট, বক্তা এবং শ্রোতা যেখানেই থাকুক না কেন উত্তর করার সময় শুরুতে নিয়ে আসতে হবে। এখানে হ্যাভ ইউ ডান ইয়োর ইংলিশ টুডে, এই বক্তব্যটা কার? দ্য টিচারের। তাহলে এখানে এই প্যাসেজের বক্তা হচ্ছে দ্য টিচার, তাহলে লিখতে হবে দ্য টিচার আস্কড রতন, লিখতে হবে কি দ্য টিচার আস্কড রতন। এবার এটা ডাব্লিউএস ওয়ার্ড নেই, ইফ দিয়ে হবে ইনভার্টেড কমা আউটে, ইফ হি হ্যাড ডান হিজ ইংলিশ দ্যাট ডে, টুডে থাকলে দ্যাট ডে হয়। হয়ে গেল এইটুকুর কাজ। এবার ইয়েসের আমি রুল বলেছিলাম, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তাহলে রতন রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ রেসপেক্টফুলি, এই যে স্যার থাকলে রেসপেক্টফুলি দিতে হয়, অথবা অ্যাড্রেসিংয়ে স্যার দিলেও হয়, তবে রেসপেক্টফুলি দেওয়াই ভালো। রতন replied in the affirmative respectfully that he had it, and added that but he had not understood some grammatical points. এবার রতন কি উত্তর দিচ্ছে? he had it and added that, রতন পরপর কথা বলছে, and added that but he had not understood some grammatical points. এই পর্যন্তর কাজ শেষ হয়ে গেল। এইবার আমরা দেখি হোয়ার ইজ দ্য প্রবলেম, এইটুকু কার কথা? এখানে said the teacher, টিচার বলতো, তাহলে টিচার again asked, the teacher again asked where the problem was, কি বললো? where the problem was, and proposed him, অথবা proposed that they should try again, they should, এখানে let us হবে, the teacher proposed that they should try again. এই যে আমরা প্যাসেজ নারেশনটা করলাম, এখানে তেমন কঠিন কিছুই না, কিছু জায়গায় শুধু পরিবর্তন করতে করতে যেতে হবে। তাহলে আমরা প্যাসেজ নারেশনে কোনো ভয় না করে আমরা চেষ্টা করব এটা প্র্যাকটিস করার। যত প্র্যাকটিস করব তত আমাদের কাছে এটা ক্লিয়ার হবে। আমরা অকারণে এই ন্যারেশনের নাম শুনলেই যেন কেমন যেন একটা ভয় পাই, এই ভয়টাই আমাদেরকে আসলে শেষ করে দেয়। আসলে ভয়ের তেমন কিছু নাই। এইটা প্যাসেজ ন্যারেশন মানে হচ্ছে অনেকগুলো সেন্টেন্সের একত্রীকরণ, কিন্তু আমরা যখন সিঙ্গেল ন্যারেশনগুলো করি তখন কিন্তু পারি। আর সিঙ্গেল ন্যারেশন যখন পারবো তখন এখানে কম্বাইন ন্যারেশন, অর্থাৎ কম্বাইন সেন্টেন্সগুলো, অনেকগুলো সেন্টেন্স একসাথে হয়ে যখন একটা ন্যারেশন হবে তখন সেটাকে আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ যদি পরিবর্তন করতে করতে যাই তাহলে আমার মনে হয় ন্যারেশনের সমস্যাটা থাকবে না। ঠিক আছে? অতএব আমরা সবাই চেষ্টা করব যে ন্যারেশনে প্র্যাকটিস করার এবং ন্যারেশনকে ভয় না করে ন্যারেশনটা বোঝার চেষ্টা করার। আমি আমার এই শিক্ষক 24 চ্যানেলটিতে যদি রেগুলার থাকা যায়, গ্রামাটিক্যাল যে সমস্যাগুলো আছে আমার মনে হয় ধীরে ধীরে সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে। আমি নিয়মিত ক্লাস দিতে থাকব। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।